যেটা কোটার আন্দোলন ছিল সেটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, রক্তদানের মধ্যে দিয়ে, জীবনদানের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে। স্লোগান উঠেছে, এই দেশ চাই না, নতুন দেশ চাই। কিন্তু নতুন দেশটা কেমন সেটা আমরা ভালো করে জানি না তখন। এমনি নতুন দেশ যখন বলি তখন মনে হয় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো বড় হতে পারতাম, আমরা যদি একটা ধনী দেশ হতে পারতাম, আমাদের দেশের মধ্যে যদি সম্পদের সুষম বন্টন হতো, আমাদের দেশের যদি প্রতিনিয়ত প্রবৃদ্ধি হতে থাকতো, ওই রকম একটা দেশ, শান্ত সমাহিত, যেখানে বাস করলে জীবনকে সুখকর মনে হবে। কিন্তু বিষয়টা এরকম ছিল, আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল, আমরা তো ভোটই দিতে পারি না, কথা বলতে পারি না, গণতন্ত্র নাই, অতএব গণতন্ত্র নির্মাণ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, এই যে শেখ হাসিনার সরকার চলে গেল, ওরা যদি আবার ফিরে আসে, ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায়। এই জন্যই সংস্কার বলে যেটা বলা হলো, সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবসিত হলো। ধরেন আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি, বর্তমানটা কি বলে, আমাদের সংস্কারের বর্তমান কি, এই যে 8 মাস ধরে আলাপ আলোচনা চলল, তারপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই লাউ সেও কত, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, কোনো অগ্রগতি হয়নি। যে ঐক্যমত্যের কথা বলা হলো, সেই ঐক্যমত্যের কিছুই হয়নি। এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন, তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে এক নামে পরিচিত, অ্যাজ এ রিফর্মার, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার, কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা, আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আরেকটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠ গড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। কি হবে এখন? ঠিক ওই সময় আমি মনে করেছি, আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরো বাড়ানো দরকার। 9 দল এর আগে জোনায়েদ শেখ একবার তার অফিসে সবাইকে দাওয়াত দিয়েছিলেন, সবাই গেছে, সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। তারপরে যারা বাসমরমের বাসায়ও আমরা একদিন বসেছিলাম, সেখানেও কিছু কথাবার্তা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার। দেশটা কি সত্যি কোথাও আটকে গেল? আমাদের যাবার পথ, এগোবার পথ বন্ধ হলো নাকি যেতে পারি? আমরা যদি সামনে যেতে পারি তাহলে সেটা কোন পথ? আমরা এখানে আটকে থাকতে পারি না। এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান, এই জীবনদানের রক্ত বৃথা যেতে পারে কি? আমরা নিজেরাই তো স্লোগান দিই, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। তো বৃথা যদি যেতে না দেই, তাহলে আমাদেরকে পথ বের করতে হবে, কি করে এটা হতে পারে। আমি খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে যাবো না, সবাই সম্পর্কে বিস্তারিত বলেছে। প্রথম বলি, 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা, মত পার্থক্য, মত ভিন্নতা, মতান্তর বা যেরকম বলেন বিরোধী মত, বিএনপি যে ডিসেন্ট দিয়েছে, ডিসেন্ট কিরকম হয়? আমরা 10 জন মিলে কথা বলছি, সবাই একই কথা বলছে, বাট দুজন বললেন না আমার ঠিক মনে হচ্ছে না, আমাদের এটার উপরে একটা ডিসেন্ট দিলাম। কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, যেতে পারেন। বিএনপি তা বলেনি। বিএনপি 2টো বা 3টা বা 5টা বা 7টা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে। আগামী সংসদ যখন বসবে, সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। যদি দরকার লাগে তাহলে একটার জায়গায় 2টো বা তারও বেশি গণভোট আমরা করতে পারি। তার মানে বিষয়টা ওখানেই তো ছিল। আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেইমানি করেছে, কমিশন যেরকম করে বাদ দিয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ পড়ে গেছে তা না, এটা প্যাকেজের মধ্যে দিলেও এই ভোটটা একটা কঠিন রকমের ভোট ছিল। আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। হা না ভোট হয়,
সরাসরি একটা বিষয় প্রতিবাদ্য হিসেবে থাকে, আপনি হাঁ বলেন নাকি না বলেন। কিন্তু আপনি যদি বিষয় থেকে 20টা, তার মধ্যে 10টা একরকম, 10টা আর এক রকম, সেই 10টার মধ্যে আবার 10 রকম, তখন হাঁ না বলা মুশকিল। এই জন্য ডিসেনশন নিয়ে আসলে ঐকমত্য কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐকমত্য হয়নি। কিন্তু ঐকমত্য কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ বা ডিসেনশন সহই গণভোটের মধ্যে যাবে। সেই জায়গাতে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে। আমি তীব্রভাবে এটার সমালোচনা করেছি। আমার কাছে ওই যে কবে ভোট হবে সেইটা খুব বড় বিষয় নয়। ভোট যদি 2 দিন আগে হয় বা 2 মাস আগে হয়, 1 মাস আগে হয়, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম না। অনেকগুলো টাকা লাগবে। কত টাকা লাগবে বলেন তো একটা গণভোট করতে আলাদা করে? আমি ঠিক মতো জানি না, কিন্তু কেউ কেউ আমাকে বলেছে এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে 500 কোটি টাকার বেশি খরচ হয়নি। তো 500 কোটি টাকার জন্য সরকার আটকে গেছে, দেশ আটকে যাবে। ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না, ভয় আছে। এটা আবার কিরকম কথা, সবাই জুলাই সনদ চায় কি চায় না, তারপরে মানুষ যেরকম ভোট দেবে সেটাই তো চলে। এইখানে তো কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি। এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না। কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি বলি যেটা বলছে সেটা, আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না। ঠিক কেন আমরা বিএনপি করি না? আমরা বহু ব্যাপারে বিএনপির বিরোধিতা করি। আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন হওয়া দরকার। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে, এটা ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না। এটা বরঞ্চ একটা কমিশন করা হোক, সেই কমিশন যেরকম করে সেরকম করে ভোট হবে। তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের উপরে অত্যাচার করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, হয়তো মার্শাল লও দিতে পারবে না। আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। আমাদের নেতারা বক্তৃতার মধ্যে বলেছেন আমরা কেবলমাত্র এখন একটা ভোটের জন্য ঐক্য করবার কাজ করিনি। আমরা যে 15 বছর ধরে লড়াই করেছি সেখানে আমাদের মাথায় ভোট ছিল না, আমরা এমপি হব কিনা, মন্ত্রী হব কিনা, এই চিন্তা ছিল না। আমাদের কাছে বলেছে 54 বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না, সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কিরকম করে করা যায়, তার জন্য কি কর্মসূচি থাকা দরকার। আজকে আমি দেখি কোনো কোনো দল বলে 31 দফা সেদিন আমরা তৈরি করেছিলাম, তারও আগে আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে। বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছে হাসরাত কাইয়ুম, আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি, আমরা লিফলেট দিয়েছি, বুকলেট দিয়েছি, ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি। কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না। কিন্তু আমি একটা কাজ করলাম, আপনি তার কৃতিত্ব সব আপনার, এই অভ্যাসটাও তো খারাপ, এগুলো বদলান। রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি, আমি আমার চর্চায়, আমার অনুশীলনে, আমার আচরণে, উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের সাথে হয়। আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেটার জন্য এখন বসা দরকার। এটা সত্যি একটা সংকটের সময়, সেই সংকটের কথা বিবেচনা করে আমরা মনে করছি এখনো সময় আছে, মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেরোবার বুদ্ধি করে, নাইলে পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। তাতে বরঞ্চ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে।